জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন ডক্টর ইউনূস। নির্বাচন ও পুলিশি সংস্কারের সহায়তার ইচ্ছার সংস্থাকে। ঢাকার সাথে সম্পর্কের উন্নয়ন চায় দিল্লি, ফখরুলকে বললেন প্রণয় ভার্মা। নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দিতে হবে, ভুল তথ্যে শাস্তি। পাহাড়ে এখনো কমেনি উত্তেজনা, রেশ ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে, আটকা পড়েছে বহু পর্যটক। আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১.৫ দশকের স্বৈরতন্ত্র হটিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী ইউনূস ক্ষমতায় আসায় সূচনা হয়েছে এক নতুন দিগন্তের। ফলে অধিবেশনে প্রধান উপদেষ্টা যোগদান প্রত্যাশা তৈরি করেছে আমেরিকা প্রবাসীদের মধ্যে। আলোচনা চলছে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক নিয়েও। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। জাতিসংঘের অধিবেশন উপলক্ষে বরাবরের মতোই জাতিসংঘ সদর দপ্তরের সামনে সদস্য দেশগুলোর পতাকা ওড়ানো হয়েছে। আর প্রিয় বাংলাদেশের পতাকাটি উঠছে সবার আগে। এ যেন নতুন বাংলাদেশকে স্বাগত জানানোর অন্যরকম আয়োজন। সুদীর্ঘ ১.৫ দশকের স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশের পক্ষে এবারের অধিবেশনে নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়া ছাড়াও একাধিক বিশ্ব নেতার সাথে তার বৈঠক হবার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের সহায়তা চাওয়া ছাড়াও তার সরকার গণতন্ত্র রক্ষায় কি কি ভূমিকা রাখতে চায় তাও তুলে ধরবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার সম্ভাব্য বৈঠক নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সব মহলে। যুক্তরাষ্ট্র প্রবাসীরা ডক্টর ইউনূসের এই সফরকে দেখছেন ইতিবাচক হিসেবে। তাদের রয়েছে অনেক প্রত্যাশা। আমরা চাই প্রবাসী আমেরিকানদের এবং সারা বিশ্বের প্রবাসীদের স্বার্থে উনি কাজ করে এবং বাংলাদেশের দুর্নীতিমুক্ত করা যেন ওনার প্রথম প্রায়োরিটি হয়ে থাকে। বাংলাদেশের ১৭ কোটি লোক আজ তার দিকে তাকিয়ে আছে, তার সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ হবে মানবিক, বাংলাদেশ হবে গণতান্ত্রিক, বাংলাদেশ হবে আইনের শাসনের দেশ, বাংলাদেশ হবে বৈষম্যবিহীন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে প্রতিটি মানুষের অধিকার সমান হবে, সবাই কথা বলতে পারবে। খুব আশাবাদী যে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবেন, গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবেন। যত ধরনের বৈষম্য আছে সেগুলি উনি নিরসন করবেন এবং আমাদের সাধারণ জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা উনি পূরণ করতে সক্ষম হবেন। এদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডক্টর ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমন্ত্রিত ৫০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে। ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের অর্ধ শতাব্দী পর বিশ্ববাসী আরও একটি নতুন বাংলাদেশকে চেনার সুযোগ পেয়েছে। আর সেই সম্ভাবনাময় বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের প্রতি দেশবাসীর রয়েছে অনেক প্রত্যাশা। তবে সেই প্রত্যাশা তিনি কতটুকু পূরণ করতে পারবেন সেটা কেবল সময় বলতে পারবে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ইস্যুতে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে মোদীর সঙ্গে বৈঠক করেন বাইডেন। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত এই 4 দেশের জোট কোয়াড সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। কোয়াড সম্মেলনে চীন সহ অন্যান্য ইস্যু নিয়েও বিশ্ব নেতাদের মধ্যে কথা হয়। এর আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সঙ্গে ফোনালাপেও অংশ নিয়েছিলেন মোদী। তখন তিনি বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেন। পুলিশ ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করতে ইচ্ছা প্রকাশ করেছে জাতিসংঘ। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে
তার তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এমন ইচ্ছা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের সামনে ভালো উদাহরণ তৈরি করতে চায় তার সরকার। পরে একই স্থানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুসি। বাংলাদেশ ও ইরানের ব্যবসা বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সহযোগিতা এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। একই স্থানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার। সাক্ষাতে ম্যানগ্রোভ গবেষণা ও শ্রম সংস্কারের জন্য ডেনমার্কের সহায়তা চান ডক্টর ইউনুস। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। দুদেশের মধ্যকার সমস্যাগুলো নিয়ে ভারত সজাগ এবং তারা দ্রুততার সাথে সেগুলোর সমাধানে চেষ্টা করছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। দুদেশের সম্পর্কে আরও কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিএনপির সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। এ সময় উভয়পক্ষের নেতারা উপস্থিত ছিলেন। ঘণ্টাখানেক বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি হিস্যা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো সমস্যাগুলো ভারতকে সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে এই বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির বড় ভূমিকা ছিল, এটি কারো একার অর্জন নয়। 1.5 মাসের যে চূড়ান্ত সংগ্রাম, সেখানে 422 জন বিএনপি কর্মী শহীদ হয়েছে, কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধহয় কোনো অংশগ্রহণ ছিল না, কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কই বোধহয় এদের স্বাধীন করে দিয়েছে। রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে, দীর্ঘ সময় নেবেন না। এছাড়া তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে তৎপর আওয়ামী লীগ। আওয়ামী প্রেতাত্মারা যেন আবার ঘুরে না দাঁড়াতে পারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে ও চলতি বছর 30 নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। রোববার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। কেউ সম্পদের হিসেব না দিলে ও ভুল তথ্য দিলে আইন অনুযায়ী শাস্তি হবে বলেও জানান তিনি। তবে এই হিসেব জনসম্মুখে প্রকাশ করা হবে না ও তথ্য অধিকার আইনেও কেউ আবেদন করে তথ্যে পাবে না বলে জানান সচিব। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব 5 বছর পর পর নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিধান থাকলেও এতদিন তেমনভাবে আমলে নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয় কমিটি। তাদের প্রতিবেদন অনুযায়ী এখন থেকে প্রতি বছর সম্পদের হিসেব দিতে হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আয়কর বিবরণী জমা দেওয়ার সাথে যার সম্পর্ক নেই, নির্ধারিত ফর্মে জমা দিতে হবে এই হিসেব। সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব কেন জনসম্মুখে প্রকাশ করা হবে না? না, এটা ফান্ডামেন্টাল রুল। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আপনার হাজব্যান্ড এটা ওয়াইফকে দেবে, ওয়াইফকে হাজব্যান্ড দেবে? এটা পজিটিভলি দেখেন। যখন যার বিরুদ্ধে কোনো সমস্যা হবে সে প্রোটেক্টেড না। মূল কথা হলো স্পিরিটটা হলো তার সম্পদ বিবরণী দেওয়া মানে তার একটা লাগাম। তারপরে যদি আনলিমিটেড হয় তাকে ধরার জন্য সেই ডিপার্টমেন্টালি ব্যবস্থা থাকবে। কেউ ভুল তথ্য দিলে ও সম্পদের হিসেব না দিলে আইন অনুযায়ী তিরস্কার থেকে শুরু করে চাকরি থেকে অব্যাহতি পর্যন্ত দেয়া হতে পারে বলেও জানান তিনি। ফাইন্যান্সিয়াল জায়ান্ট, এটাই বোধহয় বলা ভালো। তারা অন্তত সচেতন হবে এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ কমিটি গঠন করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক পরিপত্রে সরকার, জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে। জেলা পর্যায়ের কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে সদস্য আর পাবলিক প্রসিকিউটরকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আগামী 31 ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। গণহত্যা দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরাচার শেখ হাসিনা সহ 75 আসামির বিরুদ্ধে আরও দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, অপরাধ তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে। এছাড়া 2021 সালে গুম করার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন গুমের শিকার ডাক্তার ইশিতা। তার অভিযোগ আমলে নিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আর সরকার বিচারক নিয়োগ দিলে এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। 112 দিন পর রোববার শিক্ষা কার্যক্রমে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিটি বিভাগেই ছিল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনা ও শিক্ষাবর্ষে ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতিমধ্যেই বেশ কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। রৌদ্রোজ্জ্বল সকালের স্নিগ্ধতায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসেও। নতুন বাংলাদেশের স্বপ্নের পথ চলায় সকল স্থবিরতা ও জঞ্জাল ফেলে পাঠে মনোনিবেশ এখন অগ্রাধিকার শিক্ষার্থীদের। সকাল 8টা থেকে বিভিন্ন অনুষদ ও বিভাগের ক্লাস শুরু হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীই ক্লাসে এসেছেন। তাদের চাওয়া শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে। এখানে আমরা 3 মাস প্রায় ক্লাস করতে পারি না, তো এখন যেহেতু আমাদের 3 মাস আছে সেহেতু আমাদের একটু সময়টা বাড়িয়ে দেওয়া উচিত। 4 মাসের জন্য সেমিস্টারটা শেষ করতে পারি। আমরা মনে করি যে আমরা ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো, কিন্তু আসলে এই ক্ষেত্রে সকলেই সহযোগিতাপূর্ণ হতে হবে। শিক্ষা ক্ষেত্রে কোনো ঝামেলা হবে তখন অবশ্যই আমরা প্রতিবাদ করব। 2টা ক্লাস নাই একটা কোর্সের, এখন আমরা করেছি 2টা জায়গাতে 3টা ক্লাস নিব। শুক্র শনির মধ্যে একদিন একটা অনলাইনে এক্সট্রা ক্লাস নিব। কয়েকটি ক্লাস পরিদর্শন করে উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ, ক্লাসের সংখ্যা বাড়ানো এবং শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিক হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। অনেক রকম চ্যালেঞ্জ আছে, সবাই একটা কঠিন মানসিক, কোনো কোনো ক্ষেত্রে শারীরিক একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা এখন এই পর্যায়ে এসেছি। পেছনে ফেরার আর সুযোগ নেই। মানুষের রক্তের ঋণে আমরা এখন আবদ্ধ। এই যে কিছু ক্ষতি হয়েছে 2.5 মাস 3 মাসে, সেটা কি করে পুষিয়ে নেওয়া যায় চেষ্টা করছি। আমরা সবার সাথে কথা বলে একটা পর্যায়ে যাব। বিশ্ববিদ্যালয় হলগুলোতে যেন অশান্তিপূর্ণ পরিবেশ না থাকে এবং ক্যাম্পাসে শিক্ষার নিরাপদ পরিস্থিতির জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর। এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না। হলের দীর্ঘদিনের সমস্যা, হলের মূল সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। কিছুটা বাস্তবতাও আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। আবাসন
উপযোগী এবং শিক্ষা উপযোগী হল করবার জন্য সর্বাত্মক পলিসি লেভেলে আমরা কথা বলছি এবং সেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সীমিত করার বিষয়টি পড়াশোনার জন্য ইতিবাচক বলে মনে করেন অনেক শিক্ষার্থী। প্রোগ্রামে অ্যাটেন্ড করা লাগতো, দ্যাটস ওয়াই হচ্ছে পড়াশোনা করার সুযোগটা হতো না এবং দেখা যেত যে প্রোগ্রামের ক্ষেত্রে হচ্ছে ক্লাস কনসিডার করতো না। আগে রাজনীতির যে চাপ ছিল, পড়াশোনা হয়তো বিঘ্ন ঘটতো। রাজনীতি পড়াশোনা সে একসাথে মেনটেন করতে পারে। যারা রাজনীতি করবে তারাও শিক্ষা গ্রহণ করবে এবং যারা রাজনীতি করবে না তারাও শিক্ষা গ্রহণ করবে, যারা নিজেদের ফিল্ডে তারা কাজ করবে। ছাত্র সংসদ সক্রিয় করার মাধ্যমে ছাত্রদের কল্যাণে কাজ করার বিষয়েও মত প্রকাশ করেছেন বেশিরভাগ শিক্ষক ও শিক্ষার্থী। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধে সাজেকে আটকা পড়েছে বহু পর্যটক। এদিকে প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে ডাকা পরিবহন ধর্মঘট 36 ঘণ্টা পর রোববার প্রত্যাহার করা হয়েছে। অবরোধে এসব জেলা থেকে দূরপাল্লা যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকাল 6টা থেকে সিএইচটি ব্লকেট নামের এই অবরোধ শুরু হয়। এর আগের দিন বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে কর্মসূচির ডাক দেওয়া হয়। শহরে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি উন্নতি হওয়ায় রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। ওদিকে বান্দরবানে অবরোধের কোনো প্রভাব নেই। সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রাঙামাটি ও খাগড়াছড়িতে 4 জন নিহত হয়। এই ঘটনায় আহত হন অন্তত 72 জন। এছাড়া সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাট। আমরা হলো শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা একসাথে বসবাস করতে চাই। এটা এখান থেকে ফিরে আসতে হইব, আমরা একসাথে পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে করে থাকার এই প্রত্যাশা করি আমি শুধু। এখন আমরা কই যাব, গাড়ি নিয়ে, গাড়ি চলতেছে না, কষ্টের মধ্যে আছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতেই সারা দেশে একের পর এক কৃত্রিম অরাজকতা তৈরির চেষ্টা চলছে। আর কারা এসব করছে তা সবাই জানে। রোববার বিকেলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের অনেক নেতাই পালিয়ে গেছেন, আবার অনেকেই ঘাপটি মেরে আছেন। তাদের কাছে অনেক কালো টাকা। তিনি বলেন, শেখ হাসিনা ঋণ নিয়েছে 18,35,000 কোটি টাকা। 60 থেকে 65,000 কোটি টাকার নামমাত্র উন্নয়ন কাজ করেছে। বাকি সিংহভাগ টাকা পাচার করলেও কিছু টাকা দেশে থেকে গেছে। সেই টাকা দিয়েই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আপনারা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায়, এখনো আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে রেখেছেন কেন? এরা তো সবচাইতে বড় আওয়ামী ফ্যাসিবাদের দোষর। নিষ্ক্রিয়তার দিন শেষ পেয়ে গেছে উল্লেখ করে বন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সাথে অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি না হওয়াটা দুঃখজনক। রোববার সকালে ফেনী পরশুরাম নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গঙ্গা ছাড়া অভিন্ন 57টি নদীর পানির কোনো হিস্সা বাংলাদেশ পায় না। বিগত সরকারের নিরাপত্তায় এমনটা হয়েছে বলে তিনি জানিয়েছেন। জেলা প্রশাসক শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন। ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য বাংলাদেশ ভারতের যৌথ পূর্বাভাস বা সতর্কতা ব্যবস্থা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে ফেনী সাংবাদিক ফোরাম আয়োজিত সাম্প্রতিক বন্যা কারণ ও করণীয় শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধে অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার এবারে বন্যার 5টি কারণ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশকে কোনো রকম আগাম সতর্কবার্তা না দিয়ে ভারতের বাঁধ বা ড্যাম খুলে দেয়া, নদীর নাব্যতা কমে যাওয়া, নদীর পানি প্রবাহে বাধা দিয়ে মাছ চাষ করা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত 3টি পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার রাতে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আহত 3 পরিবারের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। অনুদান তুলে দেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
এতে প্রতিটি পরিবারকে 1 লক্ষ টাকা চেক দেওয়া হয়। এই অনুদান অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার জন্য দেওয়া হচ্ছে বলে জানানো হয়। আগামীকাল থেকে সারা দেশে এই অনুদান প্রদান কার্যক্রম শুরু করা হবে। এছাড়া যাদের অবস্থা গুরুতর তাদের চিকিৎসা করতে বিদেশ থেকে টিম এনে আহতদের চিকিৎসা দেওয়ার কথাও জানানো হয়। নগদ নিবেদিত অর্থনীতির সংবাদ। ভারতের দুর্গোৎসব উপলক্ষে দেশটির বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকেই ৩,০০০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ইলিশ রপ্তানির পক্ষে নয় বলেও জানান তিনি। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধেই দেশটিতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তিনি বলেন, এ বিষয়ে তার মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেয়নি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পূর্বের মতোই ইলিশ রপ্তানির বিপক্ষে। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। দুপুরে সচিবালয়ে আইএফডি এর কান্ট্রি ডিরেক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দেশের বৃহত্তর স্বার্থেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল, আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু। এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো পাচ্ছেন না। এটা আই ক্যান অ্যাসিওর ইউ এটা অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। ভারতে যে পরিমাণ ইলিশ পাঠানো হবে, এর কারণে বাজারে ইলিশের দামে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন ডক্টর ইউনূস। নির্বাচন ও পুলিশের সংস্কারে সহায়তার ইচ্ছা সংস্থাটি। ঢাকার সাথে সম্পর্কের উন্নয়ন চায় দিল্লি, ফখরুলকে বললেন প্রণয় ভার্মা। নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দিতে হবে, ভুল তথ্যের শাস্তি। পাহাড়ে এখনো কমেনি উত্তেজনা রেশ, 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে, আটকা পড়েছে বহু পর্যটক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।